না, না, দেখুন বিজেপির একটা কোর এজেন্ডা আছে কিছু, সেই এজেন্ডাগুলো হচ্ছে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। যেটা অপ্রাসঙ্গিক ইস্যু সেইটাকে ইস্যু করা। এগুলোও তো বিজেপির একদম মজ্জাগতভাবে আছে। আমরা ১৪ সাল থেকে কেন্দ্রে দেখছি, রাজ্যে ত্রিপুরা রাজ্যে দেখছি। যার ফলে ওরা যা প্রতিশ্রুতি দেয় মানুষকে সেটা নির্বাচনের পর আর রাখে না। সেটা আমাদের কেন্দ্রীয় সরকারও রাখেনি। আমাদের রাজ্যেও আশা করি রাখবে না, এই কারণে যে বিজেপি পরিচালিত হয় বিজেপির দ্বারা না, বিজেপির পিছনে থাকে কর্পোরেটরা। আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে গেছে প্রায় ১.৫ মাস হয়ে গেল। মানুষের প্রত্যাশা মতো নতুন সরকারও গঠন করে ফেলেছে বিজেপি। মানুষ চেয়েছিল পরিবর্তন, সেই পরিবর্তনও হয়েছে। এ রাজ্যের সিপিএম এর লোকজন চেয়েছিল তাদের বিধানসভায় খাতা খুলুক, সেটাও খুলে গেছে। তো সেই সিপিএম এর যিনি বিধায়ক আছেন ডোমকলের, মুস্তাফিজুর রহমান রানা, তার সঙ্গে আজকে কথা বলবো যে বিগত ১ মাস সরকার গঠন হয়ে গেছে, ১ মাসেরও বেশি। তাতে তিনি কতটা এই সরকারের প্রতি প্রত্যাশা, মানে খুশি হয়েছেন না কি দেখছেন? তো রানাদা, তোমাকে আমার প্রথম প্রশ্ন, সেটা হলো মানুষ চেয়েছিল পরিবর্তন, রাজ্যে পরিবর্তনও হলো। তো ১ মাসের উপর সরকার গঠন হয়ে গেল, এই সরকারের কাজকর্মে তোমার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া বলতে গেলে এখনো তো সেইভাবে কোনো কাজকর্ম বলতে গেলে যা এমনি ঘোষণা হয়েছে। আগামী কালকে বাজেট পেশ আছে, তারপরে এই সরকারের আসল অভিমুখ জানা যাবে। এখন পর্যন্ত যেগুলো করছে সেগুলো তো জনপ্রিয় কর্মসূচি ঘোষণা করেছে, এগুলো তো কাজ না। হলো অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ১,৫০০ থেকে ৩,০০০ করেছে। লক্ষ্মীর ভাণ্ডারের নাম দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। এরকমভাবে স্বাস্থ্যসাথী ছিল, সেটা আয়ুষ্মান ভারত, যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এর ফলে এখন পর্যন্ত যেগুলো করেছে জনপ্রিয়তম প্রকল্প ঘোষণা করছে। সরকারের আসল দৃষ্টিভঙ্গি, আসল কাজের ক্ষেত্রটা বোঝা যাবে আগামীকালকে বাজেট প্লেস হলে। আচ্ছা, একটা জিনিস এই কদিনে বুঝতে পারছি আমরা সহ সাধারণ মানুষ, যে ২০১৪ সালে যে বিশাল একটা প্রত্যাশা নিয়ে কেন্দ্রে বিজেপি সরকার এসেছিল, তেমনি এবারও যে আমাদের রাজ্যে যে বিজেপি সরকার এসছে শুভেন্দু নেতৃত্বে, তো একটা ২০১৪তেও আমরা দেখেছি যা যা কর্মসূচি বিজেপি বলেছিল বা ওরা ঘোষণা করেছিল, সেগুলো পূরণ না করে যেগুলো ঘোষণা করেনি সেগুলোই আগে পূরণ করছে। সেম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তাই আমরা দেখছি। তো এটা কি কোথাও আপনাদের ভাবাচ্ছে? না, না, দেখুন বিজেপির একটা কোর এজেন্ডা আছে কিছু, সেই এজেন্ডাগুলো হচ্ছে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। যেটা অপ্রাসঙ্গিক ইস্যু সেইটাকে ইস্যু করা। এগুলোও তো বিজেপির একদম মজ্জাগতভাবে আছে। আমরা ১৪ সাল থেকে কেন্দ্রে দেখছি, রাজ্যে ত্রিপুরা রাজ্যে দেখছি। যার ফলে ওরা যা প্রতিশ্রুতি দেয় মানুষকে সেটা নির্বাচনের পর আর রাখে না। সেটা আমাদের কেন্দ্রীয় সরকারও রাখেনি। আমাদের রাজ্যেও আশা করি রাখবে না, এই কারণে যে বিজেপি পরিচালিত হয় বিজেপির দ্বারা না, বিজেপির পিছনে থাকে কর্পোরেটরা। কর্পোরেটরা যে নীতি করতে বলবে, নীতি নিয়ে চলতে বলবে, সেই নীতি নিয়ে বিজেপিকে চলতে হবে। এটা টিকিটা বাধা থাকে। যার ফলে দেখা যাক, কালকে বাজেট হলে বোঝা যাবে যে কি করতে চাইছে, কোন ক্ষেত্রটাকে গুরুত্ব দিতে চাইছে। আমাদের রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এসবগুলো তো ভেঙে পড়েছে বলা যায়। বেকারদের কর্মসংস্থানের জায়গাটা কোন দিকে নিয়ে যাচ্ছে, তখন বোঝা যাবে যে কি দৃষ্টিভঙ্গিতে এই সরকার চলবে। দেশ তো বটেই, আমাদের রাজ্যেও যেভাবে বিরোধীদেরকে কিনে নেওয়া হচ্ছে, বিরোধী প্রতিনিধিদের, তো এই সময়ের উপর দাঁড়িয়ে আপনারা যারা কয়েকজন বিরোধী জনপ্রতিনিধি আছেন, মূলত ৬ জন হিসাবে ৫ জন থাকলেও আপনি এবং যিনি আইএসএফ এর আছেন, এনারাই দুজন স্ট্রং বিরোধী। তো তাদের কাছে এই যে টাকার লোভ বলুন, প্রশাসনিক ভয় বলুন, বা কাজ না করতে দেওয়ার ভয়, এই যে একটা পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে, যেটা হয়েছে ইতিপূর্বে, তো এটার জন্য মানে কতটা কঠিন হবে একটা জনপ্রতিনিধিদের পক্ষে? সেটা তো একটা চ্যালেঞ্জ বটেই। বিজেপির তো এটা আজ নতুন না। পশ্চিমবাংলার বাইরেও যে সমস্ত রাজ্যে একের পর এক আঞ্চলিক দলগুলোকে ভেঙে ফেলে তাদের নিজের দিকে নিয়ে আসা বা অন্য একটা শিবির তৈরি করা, যেটা পশ্চিমবাংলা নির্বাচনের ফলাফলের পরে করলো। কিন্তু আমাদের তো সংখ্যা নগণ্য সংখ্যা, এই সংখ্যা এখন বিজেপির তো প্রয়োজনও নাই, যার ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এসব প্রশ্ন আসার এও নেই। আর রাজনীতি কোনো শিবির বদল করে করে খেতে হবে এরকম ধরনের রাজনীতি করতে আসিনি আমরা। লড়াই যতদিন পারবো সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ করে যাব। একেবারে যখন না পারবো তখন ছেড়ে দেব।
তারপরে কিন্তু দল শিবির বদলের দল বদল করতে হবে, করে রাজনীতিতে টিকে থাকতে হবে, ওটা ধান্দাবাজরা করে। যাদের ধান্দা আছে রাজনীতি থেকে ব্যবসা করবে, লুটে পুটে খাবে, তারা এসব করে। আমাদের ওইসব ধান্দা নেই, আমাদের চাহিদাও খুব বেশি না, এগুলো ওসব প্রশ্ন আসবে। আচ্ছা, রেড রোডে কদিন আগেই হচ্ছে সরকার ঘোষণা করে ঈদের নামাজ কয়েক ঘন্টা হয় সেটাকে বন্ধ করে দিল, কিন্তু 7 দিন ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে যোগাসন আজকে পালিত হলো, এ নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এটা কি ধর্মীয় একটা বিষয় হিসাবে মানে প্রতিষেধকমূলক একটা রাজনীতি করছে? তারা যোগা তো খারাপ জিনিস না, আমাদের ভারতবর্ষের হাজার হাজার বছরের যদি ইতিহাস দেখা যায় তাহলে যোগা একটা সময় আমাদের দেশে শরীরচর্চা বা হচ্ছে যে ধ্যান ইত্যাদি করার মধ্য দিয়ে মানুষ শরীর মন দুটোই ভালো রাখতো। কিন্তু এটা নিয়ে যেভাবে বাড়াবাড়ি হচ্ছে সরকারি উদ্যোগে, সেইটা রেড রোডে নামাজ পড়া বা যোগা করা কোনোটাই সঠিক না। তাহলে সেইখানে দাঁড়িয়ে যখন 1 মাস আগে দাঁড়িয়ে যাদের রেড রোড নিয়ে এত আপত্তি ছিল রেড রোড বন্ধের জন্য, 1 মাস পর তারাই আবার রেড রোড 7 দিন ধরে বন্ধ রাখছে। এই যে দ্বিচারিতা, মানুষ তার বুঝতে পারছে এখন হানিমুন পিরিয়ড চলছে, যার ফলে বিজেপির নেতারা মনে করছে যাই করবো তাই। একসময় তৃণমূলের নেতারাও এটা মনে করেছিল। আগামী দিনে মানুষ বিচার করবে। আপনি আপনার একটা ইন্টারভিউতে দেখছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল তৃণমূলের এমএলএদেরকে করে যে চোরেদের সঙ্গে বেশি মিশবি না, অথচ আমরা দেখতে পাচ্ছি চোরেদেরকেই বকলমে তার দলে নিচ্ছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? তাহলে বিজেপি তো এটা করবেই, কারণ বিজেপিরও প্রয়োজন তাদেরকে, আর তাদেরও প্রয়োজন পিঠ বাঁচানো, ডিমের বা খাওয়া, ডিম ছোড়া থেকে বাঁচার জন্য তাদেরও দরকার বিজেপিকে। এবারে বিজেপির রাজনীতি করছে। সেদিন সৌজন্যমূলক সাক্ষাৎ হয়ে যে কথা বলেছে সেটা একান্তই সৌজন্য সাক্ষাতে কথা। এটা আপনাদের আগের মাসে যে প্রশাসনিক মিটিংটা হলো মালদাতে, তো সেখানে আপনার বিধানসভা এলাকা তথা মুর্শিদাবাদের জন্য কি কি দাবি করেছেন? মুর্শিদাবাদের জন্য তো অন্য এলাকার বিধায়ক অন্য সেই এলাকার কথা বলেছে। আমি আমার ডোমকলের যা যেগুলো এখন আশু কাজ আমাদের করা দরকার মিউনিসিপ্যালিটি এলাকা এবং ব্লক এলাকাতে, সেগুলোই আমার মতো করে আমি তুলে ধরেছি। ডোমকলের উন্নয়নের কথাগুলো, এইটাই। আপনি একমাত্র সিপিএম এর বিধায়ক, প্রায় 30 লাখ, 28 থেকে 30 লাখ সিপিআইএম কে এ রাজ্যের মানুষ ভোট দিয়েছে, তো গোটা রাজ্যের প্রত্যাশা আপনার উপর। তো এই প্রত্যাশাটা কি আপনাকে কোথাও সাহস যোগাচ্ছে না একটু চাপে ফেলছে? দুটোই আছে, সাহসও যোগাচ্ছে, আবার একটু চাপও আছে যে এত মানুষের প্রত্যাশা নিয়ে একাই বিধানসভায় একটা বিধায়ক কতটুকু আর বলতে পারবো, সময় বা কতটুকু দিব। এগুলো সব মিলিয়ে বিধানসভায় যেটুকু পারা যাবে বলতে হবে, আর বাকিটা ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ বা সেগুলো নিয়ে আমাকে দরবার করতে হবে। চাপও আছে, আবার ভালোও লাগছে। মানুষ, আমাদের বামপন্থী মানুষরা অন্তত ভাবছে যে একজন হলেও তো প্রতিনিধি বিধানসভাতে বলার মতো একটা জায়গা তৈরি হয়েছে, তবে সেটা ভালোও লাগছে। আমার এবারে শেষ প্রশ্ন আপনার কাছে, এই সরকারের হাতে পশ্চিমবঙ্গ কতটা সুরক্ষিত? সে ধর্মীয় বিভাজন হতে পারে, মেরুকরণ হতে পারে, যুবকদের কর্মসংস্থান হতে পারে, সব বিষয় নিয়ে এই সরকারের মানে আপনার প্রত্যাশা কতটা? সেটা এখনই ভবিষ্যৎবাণী কিছু করা যাবে না, যার ফলে দেখতে হবে, ওয়েট অ্যান্ড সি, ধৈর্য ধরে দেখতে হবে কোন দিকে যাচ্ছে, কি প্রতিশ্রুতি ছিল, কতটা পূরণ করতে পারছে। মানুষ প্রচুর প্রত্যাশা নিয়ে পরিবর্তন করেছে, সেই প্রত্যাশা রাখাটা সাংবিধানিকভাবে বিজেপি সরকারের দায়িত্ব। ভোট তো হয়েছে, হিন্দু মুসলিম তো হলো, এবারে তো রাজ্যের ডেভেলপমেন্ট, রাজ্যের উন্নয়ন, এগুলোই তো মানুষ দেখতে চাইবে পশ্চিমবঙ্গের মানুষ। ধর্মীয় বিভাজনের রাজনীতি যা চললো গত 15 বছর ধরে, মানুষ এতে আর মানে এইসব জিনিস আর দেখতে চাইবে না। যার ফলে আমি বলবো যে সাংবিধানিক পদে দাঁড়িয়ে যে ভারতবর্ষের এতে, তাতে ধর্ম রাজনীতি বাদ দিয়ে এখন সাধারণ মানুষের উন্নয়নের দিকেই এই সরকারের দৃষ্টি দেওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ।